লক্ষ্মীজ স্টুডিওর ধারাবাহিক আয়োজন হুমায়ুন আজাদ বিরচিত লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনীর নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ থাকছে লাল নীল দীপাবলির 10ম পর্ব। নাটক জীবনের দ্বন্দ্ব। বাংলাদেশের চিরকালের নাটক যাত্রা। নাটক বলতে আজ যা বোঝায় তা আধুনিককালের সৃষ্টি। যাত্রার সাথে নাটকের পার্থক্য অনেক। যাত্রা পুরনো কালের, নাটক নতুন কালের। বাংলা নাটকের কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে এক বিদেশিকে। সে বিদেশির দেশ রাশিয়া, নাম গেরাসিম লেবেদেভ। নাটক আর জ্ঞান পাগলে লোকটি কলকাতায় আসেন 18 শতকের শেষ দিকে। তিনিই কলকাতায় সবার আগে মঞ্চস্থ করেন নাটক। তিনি ডিসগাইজ নামে একটি প্রহসনের অনুবাদ মঞ্চস্থ করেন 1795 খ্রিস্টাব্দে। তাকে অনুসরণ করে এরপর এদেশে গড়ে ওঠে মঞ্চ এবং লিখিত ও অভিনীত হতে থাকে নাটক। কিন্তু প্রথম বাংলা মৌলিক নাটক লিখিত হতে লেগেছিল আরও অর্ধেক শতাব্দীরও বেশি সময়ে। 1852 সাল বাংলা নাটকের ইতিহাসে সোনার অক্ষরে লেখা। এবছর লেখা হয় প্রথম বাংলা মৌলিক নাটক। লেখা হয় কমেডি বা মিলন মধুর নাটক। লেখা হয় ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটক। বাংলা ভাষার প্রথম মৌলিক নাটকটির নাম ভদ্রার্জুন, 1852। লিখেছিলেন তারাচরণ শিকদার। এটি একটি কমেডি। এ নাটক প্রকাশের কিছুদিন পরে এবছরই প্রকাশিত হয় প্রথম ট্র্যাজেডি কীর্তিবিলাস, 1852। লিখেছিলেন যোগেন্দ্র চন্দ্রগুপ্ত। ভদ্রার্জুন নাটকের কাহিনী নেওয়া হয়েছিল মহাভারত থেকে। মহাভারতের গল্পে আছে অর্জুন কৃষ্ণের বোন সুভদ্রাকে হরণ করে। সে হরণের কাহিনী অবলম্বনে লেখা এটি। কীর্তিবিলাসের কাহিনী বেশ জটিল। 5টি অঙ্কে নাট্যকার এক বেদনাঘন কাহিনী পরিবেশন করেছেন। ফরাসি ভাষায় একটি নাটক আছে, নাম তার পায়ড্রা। এর কাহিনীর সাথে মিল আছে কীর্তিবিলাস নাটকের। এ সময়ের আরেকজন নাট্যকার হরচন্দ্র ঘোষ। তিনি ইংরেজ নাট্যকার শেক্সপিয়ারের কয়েকটি নাটকের কাহিনী অবলম্বনে বাংলা ভাষায় লিখেছিলেন নাটক। তিনি মার্চেন্ট অফ ভেনিসের কাহিনী নিয়ে লেখেন ভানুমতি চিত্তবিলাস নাটক, 1853 সালে। রোমিও জুলিয়েটের গল্প নিয়ে লেখেন চারুমুখ চিত্তহরা, 1864 সালে। তার আরও দুটি নাটক কৌরব বিয়োগ, 1858 ও রজতগিরি নন্দিনী, 1874 সালে। এই সময় নাটক লিখে খুব নাম করেছিলেন রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ বিদেশি সাহিত্যের সাথে বিশেষ পরিচিত ছিলেন না। চিন্তাভাবনায় ছিলেন একেবারেই দেশি। তিনি লিখেছিলেন অনেকগুলো নাটক। সেগুলোতে নাটুকেপনা আছে ভীষণভাবে। তাই তখনকার লোকেরা রামনারায়ণকে বলতো নাটুকে রামনারায়ণ। তার নাটকগুলো হচ্ছে কুলীন কুল সর্বস্ব, 1854, বেনিসংহার, 1856, রত্নাবলী, 1858, অভিজ্ঞান শকুন্তল, 1860, মালতী মাধব, 1867, রুক্মিণী হরণ, 1871, কংসবধ, 1875, ধর্মবিজয়, 1875, নবনাটক, 1866। তার কয়েকটি প্রহসন হচ্ছে যেমন কর্ম তেমন ফল, উভয় সংকট, বুঝলে কি না। কুলীনকুল সর্বস্ব তার শ্রেষ্ঠ নাটক। এ নাটকটি রচনার এক চমৎকার ইতিহাস আছে। জমিদার কালীচন্দ্র রায়চৌধুরী পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন, কৌলিন্য প্রথার অপকারিতা দেখিয়ে যিনি সবচেয়ে ভালো নাটক লিখতে পারবেন তাকে তিনি 50 টাকা পুরস্কার দেবেন। কৌলিন্য প্রথার অপকারিতা দেখিয়ে রামনারায়ণ রচনা করেন কুলীনকুল সর্বস্ব এবং পান পুরস্কার। তিনি নবনাটক রচনা করেছিলেন বহু বিবাহের দোষ দেখিয়ে। এটিও পেয়েছিল পুরস্কার। এ সময়ের আরও কয়েকজন নাট্যকার হচ্ছেন উমেশচন্দ্র মিত্র, নন্দন কুমার রায়, কালীপ্রসন্ন সিংহ। উমেশ মিত্র বিধবা বিবাহের পক্ষে লেখেন বিধবা বিবাহ নাটক, 1856 সালে। তার অন্য নাটক হলো সীতার বনবাস নাটক, 1272 বঙ্গাব্দে। নন্দন কুমারের নাটকের নাম অভিজ্ঞান শকুন্তলা, 1855 সালে। কালীপ্রসন্ন সিংহ ছিলেন সেকালের এক বিখ্যাত ব্যক্তি। তিনি বেঁচে ছিলেন মাত্র 30 বছর, অর্থাৎ তার জীবনকাল ছিল
1840 থেকে 1870। তিনি রচনা করেছিলেন সাবিত্রী সত্যবান 1858 সালে, মালতী মাধব 1859 সালে। মাত্র 30 বছর বয়সে মারা যান কালীপ্রসন্ন। আর বাংলা সাহিত্য হারায় এক অসাধারণ প্রতিভাকে। 50-এর দশকের শেষ দিকে আসেন বাংলা নাটকের অমর পুরুষ মধুসূদন দত্ত। যেমন কবিতার ক্ষেত্রে তিনি এসেছিলেন সকলকে চমকিত করে এবং রাশি রাশি সোনার ফসল ফলিয়ে গিয়েছিলেন, নাটকের ক্ষেত্রেও তিনি আসেন তেমনি করে। আসেন আর নাটকের সোনার ফসল ফলান। মধুসূদন বাংলা সাহিত্যে প্রবেশ করেছিলেন নাটক হাতে করেই। মধুসূদন অনেক কিছু করেছেন তীব্র ঝোঁকের বশে, অনেকটা বাজি ধরে। তার ছিল অসামান্য প্রতিভা, তাই তিনি হঠাৎ করে দিগ্বিজয় করতে পেরেছেন। অন্যরা যা পারেন না অনেক দিন সাধনা করে, মধুসূদন তা করেন কলম হাতে নিয়েই। মধুসূদনের সময় নাটক লেখা হতো অনেক এবং ভীষণ উৎসবের সাথে সেগুলো হতো অভিনীত, কিন্তু ও সকল নাটককে তিনি মেনে নিতে পারেননি নাটক বলে। তার চোখের সামনে ছিল গ্রিক ও ইংরেজি মহৎ নাট্য সৃষ্টিগুলো। তিনি তখনকার বাংলা নাটকের দীনতায় দুঃখবোধ করতেন। 1858 সালে বেলগাছিয়া নাট্যশালায় মহা আড়ম্বরে অভিনীত হয় রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী। মধুসূদন দেখেন সে নাট্য অভিনয়। ওই নাটক দেখে অনেকটা উপহাস করেন তিনি। প্রতিজ্ঞা করেন অল্পকালের মধ্যে তিনি লিখে দেবেন সত্যিকার নাটক। লিখেও ফেলেন একটি নাটক, নাম তার শর্মিষ্ঠা। এটি বের হয় 1859 এটি বাংলা ভাষায় সত্যিকারের প্রথম আধুনিক নাটক। কাহিনী বিন্যাস, অঙ্ক ও দৃশ্যসজ্জা, ভাষা, নাটকীয়তা সব মিলে এটি বাংলা ভাষার প্রথম খাঁটি নাটক। মধুসূদন শর্মিষ্ঠা নাটকের শুরুতে সেকালের নাটকের গ্রাম্যতায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। বাংলা নাটককে কুনাটকের কবল থেকে মুক্ত করেছিলেন মধুসূদন। তবে বাংলার মঞ্চ আজও কুনাটকেরই দখলে। মধুসূদন শর্মিষ্ঠা নাটকের কাহিনী নিয়েছিলেন মহাভারত থেকে। মহাভারতে যযাতি ও শর্মিষ্ঠার কাহিনী রয়েছে। মধুসূদন সে পুরনো গল্পকে নতুন কালের মতো করে পরিবেশন করেন। নাটকটি মিলন মধুর। এরপরে মধুসূদন লেখেন দুটি প্রহসন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। প্রথম প্রহসনটিতে মধুসূদন বিদ্রূপের আঘাত করেন সেকালের বিপদগামী তরুণদের এবং দ্বিতীয়টিতে আঘাত করেন ভীমরতিগ্রস্ত বুড়োদের। তখন বাংলা ভাষায় প্রচলিত ছিল মোটা রসিকতা। প্রহসন দুটিতে মধুসূদন রসিকতাকে করে তোলেন আধুনিক রুচিসম্মত। 1860 বেরোয় মধুসূদনের দ্বিতীয় অভিনব নাটক পদ্মাবতী। তিনি শর্মিষ্ঠা নাটকের কাহিনী নিয়েছিলেন মহাভারত থেকে, পদ্মাবতীর কাহিনী নেন গ্রিক উপকথা থেকে। গ্রিক উপকথায় প্যারিসের বিচার নামে একটি গল্প আছে। গল্পটি চমৎকার। দেবী ডিসকর্ডিয়া তৈরি করে একটি সোনার আপেল। তার উদ্দেশ্য ভালো ছিল না। সে চেয়েছিল জুনো, প্যালাস এবং ভেনাস নামক 3 দেবীর মধ্যে বিরোধ বাঁধাতে। সে ওই আপেলটির গায়ে যে দেবী সবচেয়ে রূপসী সে পাবে এ আপেল। কথাটি লিখে আপেলটি ফেলে দেয় জুনো, প্যালাস এবং ভেনাসের সামনে। 3 জনই নিজেকে রূপসী ভাবে এবং কামনা করে আপেলটি। তাই তারা বিচারক মানে রাজপুত্র প্যারিসকে তারা বলে, আপনি যাকে সবচেয়ে রূপসী বিবেচনা করেন তাকে দিন এই আপেলটি। প্যারিসকে এক এক দেবী এক এক লোভ দেখায়। প্যারিস ভেনিসকে দেয় আপেলটি। এ নিয়ে প্যারিস জড়িয়ে পড়েছিল মহাসংকটে। সে সংকটের কাহিনী আছে হোমারের ইলিয়াড কাব্যে। মধুসূদন এ গ্রিক গল্পকে ভারতীয় রূপ দিয়ে লেখেন পদ্মাবতী। তার শ্রেষ্ঠ নাটক কৃষ্ণকুমারী। এটি তিনি লিখেছিলেন 1860 আগস্ট ও সেপ্টেম্বর মাসে আর প্রকাশিত হয় 1861। এটি এক মর্মস্পর্শী ট্র্যাজেডি। উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারীর জীবনের করুণ পরিণতি এর বিষয়ে। মধুসূদন এ নাটকের কাহিনীর বীজ পেয়েছিলেন টডের লেখা রাজস্থানের কাহিনী গ্রন্থে। মধুসূদন এ নাটকে পাশ্চাত্য ট্র্যাজেডির আদর্শ পুরোপুরি কাজে লাগান। এর কাহিনী এমন,
উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারী অপরূপ রূপসী। তার পিতা ভীমসিংহ। রাজ্য হিসেবে উদয়পুর দুর্বল। জয়পুরের রাজা জয়সিংহ কৃষ্ণকুমারীকে বিয়ের প্রস্তাব দেয়। অন্যদিকে মরুদেশের রাজা মানসিংহও দেয় কৃষ্ণকুমারীকে বিয়ের প্রস্তাব। তারা দুজনেই উপযুক্ত। ভীমসিংহ জয়সিংহের সাথে বিয়ে দিতে চায় কৃষ্ণাকে, কিন্তু কৃষ্ণা অনুরাগী মানসিংহের। রাজা পড়ে বিপদে। সে কাকে দান করবে কন্যা? একজনকে দিলে আরেকজন আক্রমণ করবে রাজ্য। চারদিক থেকে আক্রান্ত হয় ভীমসিংহের দুর্বল রাজ্য উদয়পুর। রাজ্য রক্ষার এক ভয়াবহ প্রস্তাব রাজাকে দেয় মন্ত্রী। তা হচ্ছে, যদি কৃষ্ণাকে হত্যা করা হয় তবে আর কোনো বিপদ থাকবে না। রাজা তাতে রাজি হয়। সেনাপতি বলেন্দ্র সিংহের উপর ভার পড়ে কৃষ্ণকুমারীকে হত্যার। বলেন্দ্র হত্যা করতে গিয়ে নিজের আবেগে ব্যর্থ হয়, কিন্তু কৃষ্ণা নিজে বুকে তরবারি বিদ্ধ করে আত্মহত্যা করে। এ কাহিনীকে এক বেদনাকরুণ রূপ দিয়েছেন মধুসূদন তার নাটকে। কাহিনী যতই এগিয়ে যায় আমরা ততই এগিয়ে যাই বিষাদময় পরিণতির দিকে। নিজের ভাগ্যের জন্য বিন্দুমাত্র দায়ী ছিল না কৃষ্ণা। মধুসূদন তাকে এঁকেছেন সহজ সরল আকর্ষণীয় করে। তার মতো নিষ্পাপ মেয়ে যে এরকম পরিণতির মুখোমুখি দাঁড়াবে তা নিয়তি ছাড়া আর কে বলতে পারে। তবে আমরা আর নিয়তিকে বিশ্বাস করি না। মধুসূদন এরপরে লিখেছিলেন আরেকটি নাটক, নাম মায়াকানন, 1874 সালে। এটি বের হয় তার মৃত্যুর পরে। মধুসূদনের সাথে সাথে একজন দুঃসাহসী প্রতিভাবান নাট্যকার আসেন বাংলা নাটকের ক্ষেত্রে। তিনি দীনবন্ধু মিত্র। তিনি অল্পায়ু ছিলেন, কিন্তু লিখেছিলেন অনেকগুলো নাটক। তার প্রথম নাটকটি আলোড়ন জাগায় দারুণভাবে। দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে। তার পিতার নাম কালাচাঁদ মিত্র। তার পিতৃদত্ত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র। দীনবন্ধু ডাক বিভাগে চাকুরি করতেন, কিন্তু সরকারি চাকুরি তাকে ভীত করতে পারেনি। তার প্রথম নাটকের নাম নীল দর্পণ নাটক। নাটকটি বেরোয় 1860-এ। প্রকাশের সাথে সাথে এটি সাহিত্য এবং সমাজে জাগায় আলোড়ন। এটি এক বিপ্লবী রচনা। তখন বাংলার গ্রামে গ্রামে নীলকরদের অত্যাচার চরমে উঠেছিল। নীলকরদের অত্যাচার তিনি তুলে ধরেন এ নাটকে। নাটকটি প্রকাশিত হয় ঢাকা থেকে। তখন নাটকে নাট্যকারের নাম ছিল না, তিনি গোপন করেন নিজের নাম। এ নাটকে তিনি নীলকরদের অত্যাচারে একটি পরিবারের ধ্বংসের কাহিনী বলেন। সে পরিবারটি নবীন মাধবদের। দীনবন্ধু তীব্র আবেগ সৃষ্টি করেছিলেন তার নাটকে। নাটক হিসেবে এটি অসাধারণ হয়তো নয়, কিন্তু সামাজিক কারণে এটিকে অসাধারণ বলতে হয়। এ নাটকে মৃত্যু ও বিলাপের বাড়াবাড়ি আছে। নাট্যগুণও সব অঙ্কে রক্ষা পায়নি, তবু নাটকটি একটি মহৎ সৃষ্টি। এটির ইংরেজি অনুবাদ করেছিলেন পাদ্রী লং এবং মধুসূদন। দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটক নবীন তপস্বিনী 1863 সাল, সধবার একাদশী 1866 সাল, বিয়ে পাগলা বুড়ো 1866 সাল, লীলাবতী 1867 সাল, জামাই বারিক 1872 সাল, কমলা কামিনী 1873 সাল। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সধবার একাদশী। এ নাটকে নিমচাঁদ নামক এক শিক্ষিত অথচ পতিত তরুণের বেদনাকে তুলে ধরা হয়েছে। নিমচাঁদের মেজাজ দেখে অনেকে মনে করেন এ নাটকে তিনি নিমচাঁদের ছদ্মবেশে মধুসূদনের কথা বলেছেন। দীনবন্ধুর পরে আসেন মনমোহন বসু। তিনি লেখেন রামের অধিবাস ও বনবাস 1867 সালে, প্রণয় পরীক্ষা 1869, সতী 1873, হরিশ্চন্দ্র 1875 ইত্যাদি নাটক। এ সময় আসেন আরও অনেক নাট্যকার। তাদের মধ্যে মীর মোশাররফ হোসেন লেখেন বসন্ত কুমারী 1873 সালে, জমিদার দর্পণ 1873 সালে। মণিমোহন সরকার লেখেন মহাশ্বেতা 1266 বঙ্গাব্দ। হরিশ্চন্দ্র মিত্র লেখেন ম্যাও ধরবেকে 1862 সালে। 19 শতকের শেষাংশে মঞ্চ আলোকিত করেছিলেন অনেক নাট্যকার। তারা সবাই নাটককে এগিয়ে দিয়েছেন। সকলের কথা বলবো না, শুধু উল্লেখ করব কয়েকজন প্রধান নাট্যকারকে। তারা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন নানা গুণী, তীব্র দেশপ্রেমিক।
তিনি রবীন্দ্রনাথের বড় ভাই। রবীন্দ্রনাথের উপর জ্যোতিরিন্দ্রনাথের প্রভাব অনেক। জ্যোতিরিন্দ্রনাথ গান গাইতেন, নাটক লিখতেন, দেশোদ্ধারের স্বপ্ন দেখতেন, বাঙালি জাতীয়তার বিকাশ সাধন করতে চাইতেন। তিনি রচনা করেছিলেন অনেকগুলো নাটক ও প্রহসন। তার রচনা ছিল মঞ্চ সফল। তিনি প্রথমে রচনা করেন একটি প্রহসন, নাম কিঞ্চিৎ জলযোগ, 1872 সাল। এটিতে তিনি বিদ্রূপ করেন নব্য ব্রাহ্মদের, অর্থাৎ তাদের যারা ছিল কেশবচন্দ্র সেনের অনুসারী। তার আরেকটি প্রহসন হল অলীকবাবু, 1877। এটির নায়ক বাবু অলীক প্রকাশ মিথ্যা কথাকে শিল্পকলায় পরিণত করেছিল। বেশ মজার বই এটি। তার কয়েকটি নাটক হচ্ছে পুরবিক্রম, 1874, সরোজিনী, 1875, অশ্রুমতি, 1879, স্বপ্নময়ী, 1882। এছাড়া তিনি অনুবাদ করেছিলেন অনেকগুলো নাটক। ইংরেজি থেকে, ফরাসি থেকে, সংস্কৃত থেকে, ইংরেজ ও ফরাসি থেকে তিনি অনুবাদ করেন রজতগিরি, 1310 বঙ্গাব্দ, হঠাৎ নবাব, 1884 খ্রিস্টাব্দ, দায়ে পড়ে দ্বারগ্রহ, 1309 বঙ্গাব্দ। সংস্কৃত থেকে তিনি অনুবাদ করেছিলেন অনেক নাটক। তার কয়েকটি হচ্ছে অভিজ্ঞান শকুন্তল, উত্তর চরিত, মালতী মাধব, মুদ্রা রাক্ষস, মৃচ্ছকটিক। গিরিশচন্দ্র ছিলেন নট ও নাট্যকার। তিনি লিখেছিলেন 75টি নাটক। বাংলাদেশে এত নাটক আর কোনো নাট্যকার লেখেননি। তার নাটক শিল্পমূল্যে খুব উচ্চ নয়। তার অধিকাংশ নাটকই মধুসূদনের ভাষায় কুনাট্য, তবে দর্শকেরা মজে ছিল এগুলোতে। তার কয়েকটি নাটক আনন্দরহ, 1288 বঙ্গাব্দ, চৈতন্যলীলা, প্রফুল্ল, 1891 সাল, হারানিধি, 1890 সাল, জনা, 1893 সাল। তিনি শেক্সপিয়রের ম্যাকবেথ অনুবাদ করেছিলেন। তিনি দেশপ্রেমমূলক নাটক লিখেছিলেন, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি। অমৃতলাল বসুও ছিলেন অভিনেতা ও নাট্যকার। তিনি অনেকগুলো প্রহসন রচনা করেছেন। তার নাটক ও প্রহসন হচ্ছে হীরকচূর্ণ, 1875 সাল, তরুবলা, 1297 সাল, চোরের উপর বাটপারি, 1283 সাল, ডিসমিস, তাজ্জব ব্যাপার। দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন নাটক ও প্রহসন। তিনি বাংলার শ্রেষ্ঠ নাট্যকরদের একজন। তার নাটক ও প্রহসন হল কল্কি অবতার, 1895 সাল, বিরহ, 1897 সাল, তারাবাই, 1903 সাল, প্রতাপ সিংহ, 1905 সাল, দুর্গাদাস, 1906 সাল, নূরজাহান, 1908 সাল, মেবার পতন, 1908 সাল, শাহজাহান, 1909 সাল, চন্দ্রগুপ্ত, 1911 সাল। তার নাটকে রয়েছে অনেক স্মরণীয় সংলাপ, যেগুলো একসময় মুখে মুখে ফিরত। চন্দ্রগুপ্ত নাটকে আছে কি বিচিত্র এই দেশ। ক্ষীরোদপ্রসাদ লিখেছিলেন 40টির মতো নাটক। তার দুটি বিখ্যাত ঐতিহাসিক নাটক, প্রতাপাদিত্য, 1903 ও আলমগীর, 1921। তিনি বিশেষ জনপ্রিয় আলীবাবা নাটকের জন্য, যেটি 1897 সালে লেখা হয়েছিল। 19 ও 20 শতকে বাংলা ভাষার অসংখ্য নাটক লেখা হয়েছে। তার মধ্য থেকে মধুসূদন, রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব বসুর নাটকগুলো বাদ দিলে যা থাকে, তার শিল্পমূল্য খুবই কম। রবীন্দ্রনাথ, প্রতিদিনের সূর্য। আকাশে সূর্য ওঠে প্রতিদিন, আমরা সূর্যের স্নেহ পাই সারাক্ষণ। সূর্য ছাড়া আমাদের চলে না। তেমনি আমাদের আছেন একজন, যিনি আমাদের প্রতিদিনের সূর্য। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আমাদের জীবনে সারাক্ষণ আলো দিয়ে যাচ্ছেন। তিনি বাংলা ভাষায় সবার বড় কবি। তাই নয় শুধু, তিনি আমাদের সব। তিনি কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক রচনা করেছেন, গান লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। তিনি কি লেখেননি? তিনি একাই বাংলা সাহিত্যকে এগিয়ে দিয়ে গেছেন কয়েকশো বছর। আজ যে বাংলা সাহিত্য বেশ ধনী, তার বড় কারণ তিনি। তাই রবীন্দ্রনাথের কথা সহজে অল্প কথায় বলা খুব কঠিন। তার কথা ভালোভাবে লিখতে হলে বিরাট বিরাট বই লিখতে হয়। তিনি জন্ম নিয়েছিলেন 1861 অব্দের মে মাসের 7 তারিখে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। বঙ্গাব্দ অনুসারে দিনটি ছিল 25শে বৈশাখ। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী।
তিনি লোকান্তরিত হন 1941 অব্দের আগস্ট মাসের 7 তারিখ, 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ। রবীন্দ্রনাথ ছিলেন তার পিতামাতার চতুর্দশ সন্তান। বাল্যকাল থেকেই তিনি সাহিত্যে উৎসাহী ছিলেন। তাদের বাড়ির সবাই ছিলেন সাহিত্যে উৎসাহী। তার পিতা ছিলেন লেখক, বড় ভাইয়েরা ছিলেন লেখক, বড় বোন ছিলেন লেখিকা। তিনি তাদের দেখাদেখি লেখা শুরু করেছিলেন শিশু বয়সে। তিনি ভালোবাসতেন কবিতা পড়তে, ভালোবাসতেন গাছপালার সৌন্দর্য দেখতে। গাছপালা অর্থাৎ প্রকৃতিই ছিল তার বড় শিক্ষক। স্কুল তার বড় ভালো লাগতো না। স্কুলের দেয়ালগুলো মনে হতো পাহারাওয়ালাদের মতো কঠিন। তার জীবন কাহিনী তোমরা তার নিজের লেখা দুটি বই থেকে জেনে নিতে পারো। সে বই দুটি হচ্ছে জীবন স্মৃতি ও ছেলেবেলা। এ বই দুটিতে তিনি নিজের কথা বলতে চেয়েছেন মধুর করে, তবে তার আরও অনেক কথা ছিল বলার, কিন্তু বলেননি। তার গোপন কথা তিনি গোপন করে গেছেন, কেননা আমাদের সমাজ হচ্ছে গোপনীয়তার সমাজ। সব সত্য এখানে প্রকাশ করা যায় না। তার যে কবিতাটি সবার আগে নিজের নামে বেরিয়েছিল সেটির নাম হিন্দু মেলার উপহার। এর আগে তার নিজের নামে কোনো লেখা বের হয়নি। তার যে বইটি সবার আগে ছাপা হয় সেটির নাম কবি কাহিনী। বইটি বেরিয়েছিল 1878 অব্দে, তবে এটি তার লেখা প্রথম বই নয়। এ বই বের হবার 2 বছর আগে তিনি লিখেছিলেন বনফুল নামে একটি কবিতার বই। বনফুল রবীন্দ্রনাথের লেখা প্রথম বই। রবীন্দ্রনাথ লিখেছিলেন অনেক বই, সব বইয়ের নাম আমিও জানি না। তিনি লিখেছিলেন সব রকমের লেখা, কবিতা, গল্প, উপন্যাস, গান, প্রবন্ধ, নাটক, কাব্যনাটক, ভ্রমণ কাহিনী, পাঠ্য বই, সমালোচনা, ব্যঙ্গ রচনা, ভাষাতত্ত্ব ইত্যাদি সব কিছু লিখেছেন তিনি। সব দিকেই তার সার্থকতা সকলের চেয়ে বেশি। তার প্রতিভা আমাদের বিস্ময়। তিনি পৃথিবীর এক প্রধান রোমান্টিক কবি। তিনি সবার আগে এশীয়দের মধ্যে লাভ করেন নোবেল পুরস্কার 1913 অব্দে। নোবেল পুরস্কার তার মতো প্রতিভার জন্য বড় কিছু নয়, তবে এটি পাওয়া বেশ ভালো হয়েছে তার ও বাংলা সাহিত্যের জন্যে। নইলে হয়তো বাঙালি বুঝতে পারত না তিনি কত বড় কবি। রবীন্দ্রনাথের সম্বন্ধে তোমরা অনেক কিছু জানো, যা জানো না তা হয়তো জেনে ফেলবে আগামীকাল। তাই আমি তার সম্বন্ধে বলা যায় কিছুই বলবো না। ইচ্ছে করলে তার সম্বন্ধে অনেক কিছু তোমরা জানতে পারবে যে কোনো পাঠাগারে গিয়ে। তোমরা পড়তে পারো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের তার লেখা বিশাল জীবনী বই। বইটি 4 খণ্ডে। বইটির নাম রবীন্দ্র জীবনী ও রবীন্দ্র সাহিত্য প্রবেশক। বইটিকে সংক্ষেপে বলা হয় রবীন্দ্র জীবনী। এটি বিরাট বই, দেখলেই যদি ভয় লাগে তবে পড়তে পারো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আরেকটি বই, নাম কবীন্দ্র জীবনী কথা। বেশি মোটা নয় বইটি, বেশ সরলভাবে লেখা। আমি শুধু রবীন্দ্রনাথের লেখা অধিকাংশ বইয়ের নাম জানিয়ে দিচ্ছি। কবি কাহিনী, বনফুল, ভগ্ন হৃদয়, সন্ধ্যা সঙ্গীত, ছবি ও গান, শৈশব সঙ্গীত, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, করি ও কোমল, মানসী, চিত্রাঙ্গদা, সোনার তরী, নদী, চিত্রা, চৈতালি, খনিকা, কথা, কল্পনা, খনিকা, নৈবেদ্য, খেয়া, শিশু, গীতাঞ্জলি, স্মরণ, বলাকা, পলাতকা, শিশু ভোলানাথ, পূরবী, লেখন, মহুয়া, বনবাণী, পরিশেষ, পুনশ্চ, বিচিত্রতা, শেষ সপ্তক, বীথিকা, পত্রপুট, শ্যামলী, খাপছাড়া, ছড়ার ছবি, প্রান্তিক, সেজুতি, প্রহাসিনী, আকাশপ্রদীপ, নবজাতক, সানাই, রঘুসজ্জায়, আরোগ্য, জন্মদিনে, ছড়া, শেষ লেখা, স্ফুলিঙ্গ, বৈকালী, চিত্রবিচিত্র। কয়েকটি গীতিনাট্য ও নাটক প্রহসন। বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া, মায়ার খেলা, রাজা ও রানী, বিসর্জন, রুদ্রচন্দ্র, প্রকৃতির প্রতিশোধ, নলিনী, গোড়াই গলদ, বৈকুণ্ঠের খাতা, হাস্য কৌতুক, ব্যঙ্গ কৌতুক, শারদ উৎসব, প্রায়শ্চিত্ত, রাজা, ডাকঘর, মালিনী, বিদায় অভিশাপ, অচলায়তন, ফাল্গুনী, গুরু, অরূপরতন, ঋণশোধ, বসন্ত, গৃহপ্রবেশ, চিরকুমার সভা, শোধবোধ, নটির পূজা, রক্তকরবী, ঋতুরঙ্গ, শেষ রক্ষা, পরিত্রাণ, তপতি, নবীন, কালের যাত্রা,
চণ্ডালিকা, তাসের দেশ, বাঁশরী, শ্রাবণগাথা, নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, চণ্ডালিকা নৃত্যনাট্য, শ্যামা। উপন্যাস করুণা, যেটি অসমাপ্ত, বউ ঠাকুরুনের হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, প্রজাপতির নির্বন্ধ, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ এবং 4 অধ্যায়। গল্প, ছোট গল্প, বিচিত্র গল্প, কষ্ট চতুষ্টয়, গল্প দশক, কর্মফল, গল্প চারিটি, গল্প সপ্তক, পয়লা নম্বর, সে, 3 সঙ্গী, গল্প স্বল্প। ভ্রমণ কাহিনী, ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি, জাপানে পারস্যে, পথে ও পথের প্রান্তে, পথের সঞ্চয়। ভাষা ও সাহিত্য সমালোচনা, প্রাচীন সাহিত্য, লোকসাহিত্য, সাহিত্য, আধুনিক সাহিত্য, শিক্ষা, শব্দতত্ত্ব, ছন্দ, সাহিত্যের পথে, বাংলা ভাষা পরিচয়, সাহিত্যের স্বরূপ। গান, রবিচ্ছায়া, গানের বহি ও বাল্মীকি প্রতিভা, বাউল, গীতিমাল্য, গীতালি, সাপমোচন, বৈকালী, প্রবাহিনী। প্রবন্ধ নানা রকমের, বিবিধ প্রসঙ্গ, রামমোহন রায়, আলোচনা, মন্ত্রী অভিষেক, পঞ্চভূত, উপনিষদ ব্রহ্ম, আত্মশক্তি, ভারতবর্ষ, বিচিত্র প্রবন্ধ, চারিত্র পূজা, রাজা প্রজা, সমূহ, স্বদেশ, সমাজ, ধর্ম, শান্তিনিকেতন, বিদ্যাসাগর চরিত, শান্তিনিকেতন 1 থেকে 8 অংশ 1909 সালে, বিদ্যাসাগর চরিত 1909 সালে, শান্তিনিকেতন 9 থেকে 11 অংশ 1910 সালে, শান্তিনিকেতন 12 থেকে 13 অংশ 1911 সালে, শান্তিনিকেতন 14 অংশ 1915 সালে, শান্তিনিকেতন 15 থেকে 17 অংশ 1916 সালে, সঞ্চয় 1916 সালে, কর্তার ইচ্ছায় কর্ম, মানুষের ধর্ম, ভারত পথিক, রামমোহন রায়, শান্তিনিকেতন, প্রথম খণ্ড 1935 সাল, দ্বিতীয় খণ্ড 1935 সাল, প্রাক্তনী, কালান্তর, বিশ্ব পরিচয়, সভ্যতার সংকট, আশ্রমের রূপ ও বিকাশ, স্মৃতি, আত্মপরিচয়, মহাত্মা গান্ধী, বিশ্বভারতী, শান্তিনিকেতন, ব্রহ্মচর্যাশ্রম, সমবায় নীতি, ইতিহাস, বুদ্ধদেব। কয়েকটি প্রবন্ধ ও কবিতা এতে আছে। নিজের জীবনী কথা, জীবন স্মৃতি, ছেলেবেলা। চিঠিপত্র, ছিন্নপত্র, ভানুসিংহের পত্রাবলী, সুর ও সঙ্গতি, চিঠিপত্র 1, চিঠিপত্র 2, চিঠিপত্র 3, চিঠিপত্র 4, চিঠিপত্র 5, চিঠিপত্র 6, চিঠিপত্র 7, ছিন্নপত্রাবলী। বিবিধ রচনা, মহাত্মাজি অ্যান্ড দ্য ডিপ্রেসড হিউম্যানিটি, লিপিকা, চিত্রলিপি, চিত্রলিপি দ্বিতীয়। এছাড়াও তার আরও কিছু রচনা রয়েছে। যদি তার সবার নাম জানতে ইচ্ছে হয় তবে পুলিন বিহারী সেন রবীন্দ্রনাথের বইয়ের একটি তালিকা তৈরি করেছেন, সেটি দেখে নাও। উপরে প্রতিটি বইয়ের নামের পাশে বন্ধনীর ভেতরে যে অব্দগুলো দেয়া আছে তা বইগুলির প্রথম প্রকাশের অব্দ, লেখার নয়। রবীন্দ্রনাথের রচনার সংকলনগুলোর কথা। রবীন্দ্রনাথ লিখেছেন অনেক বই, কারো পক্ষে সবগুলো বইয়ের নাম মনে রাখা মুশকিল। এত রকমের বই আর এত রকমের নাম দেখে মাথা বিকল হয়ে যেতে চায়। রবীন্দ্রনাথের বইগুলো দিয়েই গড়ে তোলা যায় একটি বড় পাঠাগার। তিনি অজস্র বই লিখেছেন, হয়েছে তার লেখার অজস্র সংকলন। সংকলনগুলোতে বিভিন্ন বই থেকে একই রকমের লেখা বাছাই করে ছাপা হয়েছে। এর ফলে তার বইগুলোর ভেতর থেকে জন্মেছে আরও অনেক বই। রবীন্দ্রনাথের লেখার প্রথম সংকলন বের হয়েছিল অনেক আগে, তখন তার বয়স মাত্র 35 বছর, সেটা 1896 সালে। এই সংকলনের ছাপা হয়েছিল তার বিভিন্ন বইয়ের অনেকগুলো কবিতা। এটির নাম ছিল কাব্যগ্রন্থাবলী। এরপর হতে থাকে তার লেখার অনেক সংকলন। যেসব সংকলনের মধ্যে যেগুলো খুব বিখ্যাত তাদের কিছু নামের কথা বলছি, কিছু পরিচয় দিচ্ছি। কাব্যগ্রন্থাবলী 1896 সাল, এটি তার প্রথম কাব্যগ্রন্থ। এর মধ্যে তার বিভিন্ন কাব্যের অনেক কবিতা মুদ্রিত হয়। গল্পগুচ্ছ,
এর প্রথম খণ্ডটি বেরিয়েছিল 1900 অব্দে। গল্পগুচ্ছ আজকাল সকলের প্রিয় ও পরিচিত বই। রবীন্দ্রনাথের গল্পের বইগুলোর নাম আমরা অনেকেই করতে পারবো না, কেননা আজ সেসব বই বিশেষ প্রচলিত নয়। আজকাল সবাই জানে যে রবীন্দ্রনাথের গল্পের বইয়ের নাম গল্পগুচ্ছ। আসলে এটি হলো তার গল্পগুলোর সংকলন বই। এর প্রথম খণ্ডটি বের হয়েছিল 1900 অব্দে। 1908 থেকে 1909 অব্দে তিনি তখন পর্যন্ত যত গল্প লিখেছিলেন সেগুলো গল্পগুচ্ছ নামে 5 ভাগে বের হয়। প্রকাশ করেছিল ইন্ডিয়ান প্রেস। 1926 অব্দে বিশ্বভারতী বের করে 3 খণ্ডে তার সবগুলো গল্প। তখনও এর নাম থাকে গল্পগুচ্ছ। আজ এই বইটি নানা রূপে বাজারে লাইব্রেরিতে আছে। কাব্যগ্রন্থ 1 থেকে 9 ভাগ। এটি কবির দ্বিতীয় কাব্য সংগ্রহ। বের হয়েছিল 1903 থেকে 1904 অব্দে। এই সংকলনে তার কবিতাগুলোকে সাজানো হয়েছিল কবিতার বিষয় হিসেবে। প্রতিটি বিভাগের এক একটি নাম ছিল, যেমন যাত্রা, হৃদয়রণ্য, বিশ্ব, সোনার তরী ইত্যাদি। রবীন্দ্র গ্রন্থাবলী। এটিতে স্থান পায় তার অনেকগুলো নাটক, উপন্যাস ও গল্প। চয়নিকা 1909 সাল। রবীন্দ্রনাথের ভালো ভালো অনেকগুলো কবিতা এ বইতে সংকলিত হয়েছিল। এ জাতীয় কবিতা সংকলনের যে বইটি আজ আমরা ব্যবহার করি সেটি সঞ্চয়িতা। এ বইটি আজকাল আর দেখা যায় না। গীতবিতান। এটি রবীন্দ্রনাথের গানের সংগ্রহ। আজকাল ঘরে ঘরে এটি দেখা যায়। রবীন্দ্রনাথের গানের আরও কয়েকটি সংকলন হয়েছিল, কিন্তু এটি সবার সেরা। এটা প্রথম বের হয় 1931 সালে। সঞ্চয়িতা 1931। রবীন্দ্রনাথের সব কাব্য থেকে কবিতা নিয়ে তৈরি হয়েছে এ বইটি। এটি আজ আমাদের সকল সময়ের সাথী। বাংলাদেশের কবিতা পড়ে এমন কে আছে যে এটি দেখেনি? এ বইয়ের কবিতাগুলো চয়ন করেছিলেন রবীন্দ্রনাথ নিজে। রবীন্দ্র রচনাবলী। এই রচনাবলীতে সংগ্রহ করা হয়েছে রবীন্দ্রনাথের সব বই। এর প্রথম খণ্ড বের হয়েছিল 1939 অব্দে। তারপর প্রতি বছর বের হতে থাকে রবীন্দ্র রচনাবলীর এক একটি খণ্ড। প্রতিটি খণ্ডে থাকে তার কয়েকটি কবিতা, গল্প, প্রবন্ধের বই, থাকে উপন্যাস। আজ পর্যন্ত 28টি খণ্ড প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের শেষ কবিতা। রবীন্দ্রনাথ অস্ত্রোপচারের ফলে মারা যান। অস্ত্রোপচার না হলে আরও কিছুদিন বাঁচতেন। অস্ত্রোপচারের কিছু আগে 1941 জুলাই মাসের 30 তারিখে সকাল 9:30টায় লেখেন তিনি তার শেষ কবিতা। কবিতাটির অংশ: তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, এই প্রবঞ্চনা দিয়ে মহত্তরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। রবীন্দ্রনাথ বিশ্বাসী ছিলেন, তবে মৃত্যুর আগে টলে গিয়েছিল কি তার বিশ্বাস? বিশ্বাস রাখা খুবই কঠিন, এমনকি রবীন্দ্রনাথের পক্ষেও। ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। আগের 9টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।